যথারীতি বিএনপি বা তারেক রহমান তাদের কথা রাখবে না বলেই ধরে নিচ্ছে মানুষ, কারণ ইতিমধ্যেই পদত্যাগকারী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ, মামলা সবই হয়ে গেছে। বরঞ্চ আরো যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদও। অথচ যতটা জানা গিয়েছিল তাতে বোঝা গিয়েছিল যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তারেক রহমানের সঙ্গে বোঝাপড়া করেই পদত্যাগে সম্মত হয়েছিলেন। এরও আগে তারেক রহমানের সরকারকে শপথ পড়ানো ছাড়া 2024 সালের আগস্টে জুলাই সন্ত্রাসীরা ক্ষমতা দখলের পর থেকেই রাষ্ট্রপতি বঙ্গভবনে বসে বিএনপির পারপাসটাই সার্ভ করে গিয়েছেন। বিএনপি যখন যা চেয়েছে রাষ্ট্রপতি তখনই তা করেছেন, যার সর্বশেষ উদাহরণ সংসদে দাঁড়িয়ে বাংলাদেশ জিন্দাবাদ বলে বক্তব্য শেষ করা, বিএনপির হয়ে জুলাই সন্ত্রাসকে গণ অভ্যুত্থান বলে স্বীকৃতি দেওয়া, সবই করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক আখ্যা দেওয়া ছাড়াও এমনও কোনো কাজ নেই যা শাহাবুদ্দিনকে দিয়ে করানো হয়নি। কিন্তু শেষ পর্যন্ত পারবেন তো রাষ্ট্রপতি একজন মুক্ত মানুষ হিসেবে সম্মান নিয়ে বেঁচে থাকতে? যে অবস্থা দেখা যাচ্ছে তাতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে বিএনপির চিরাচরিত অসম্মানজনক ভূমিকা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের ক্ষেত্রেও যদি দেখা যায় তাতে কেউ অবাক হবেন বলে মনে হয় না। যা হোক, চলুন দেখা যাক কি হচ্ছে বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে ঘিরে। জুলাই শারীরিক এবং মানসিক অসামর্থ্য এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজনের কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন। পদত্যাগের আগে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিজের সিদ্ধান্ত জানিয়েছিলেন বলেও একাধিক সূত্রের বরাতে সংবাদ প্রকাশিত হয়েছে। অর্থাৎ ঘটনাটি আচমকা ঘটেনি, সরকার এবং বঙ্গভবনের মধ্যে যোগাযোগের ভিত্তিতেই বিদায়ের পথ তৈরি হয়েছে। কিন্তু পদত্যাগপত্রের কালি শুকানোর আগেই এনসিপি, খেলাফত মজলিস এবং তথাকথিত জুলাইয়ের বিভিন্ন পক্ষ তাকে গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি তুলেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়ে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ জমা পড়েছে। অভিযোগকারীরা তাকে 2024 সালের সহিংসতা, গুম, হত্যা এবং শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের দোষর হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন। প্রশ্ন হলো, তারেক রহমানের সরকার কি শাহাবুদ্দিনকে নিরাপদে চলে যেতে দেওয়ার কোনো নিশ্চয়তা দিয়েছিল, নাকি কেবল পদত্যাগপত্র আদায় করার জন্য তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে তিনি নিরাপদে বিদেশে যেতে পারবেন, তার বিরুদ্ধে মামলা হবে না? কি হয়েছিল? রাষ্ট্রপতি যদি মনে করে থাকেন যে পদত্যাগ করলেই তিনি চিকিৎসার জন্য বিদেশে চলে যাবেন, তাহলে সম্ভবত তিনি বাংলাদেশের ক্ষমতার রাজনীতিকে আবারও ভুল বুঝেছেন। কারণ বাংলাদেশে ক্ষমতার সঙ্গে করা সমঝোতা কাগজে লেখা না থাকলে বা দালিলিক প্রমাণ না থাকলে তার মূল্য খুবই সামান্য। যেমনটি তারেক রহমান নানা রকম মুচলেখা দিয়ে ক্ষমতায় আসার পর করে বেড়াচ্ছেন। আর সমঝোতা যদি বিএনপির সঙ্গে হয় তাহলে অতীতের বহু ঘটনার মতো আজকের প্রতিশ্রুতিও আগামীকাল রাজনৈতিক প্রয়োজনের কাছে অস্বীকার করা হতে পারে বা হবে বা ইতিমধ্যে হয়েও গেছে। সংবিধানের 51 অনুচ্ছেদে রাষ্ট্রপতিকে দায়িত্ব থাকাকালে বা দায়িত্বে থাকাকালে বিশেষ সুরক্ষা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা চালু বা অব্যাহত রাখা যায় না এবং আদালত তার গ্রেপ্তার বা কারাবাসের আদেশ দিতে পারে না। কিন্তু এই সুরক্ষার একটি বড় অংশ পদত্যাগের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। অর্থাৎ শাহাবুদ্দিন এখন আর রাষ্ট্রপতি হিসাবে গ্রেপ্তার থেকে সেই সুরক্ষা পাবেন না। তবে রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনকালে করা বা না করা কাজের ক্ষেত্রে অনুচ্ছেদ 51(1) সুরক্ষা এবং সংশ্লিষ্ট সিদ্ধান্তের প্রকৃতি নিয়ে আইনি বিতর্ক রয়েছে অনেক। সোজা কথায় তাকে চাইলেই যে কোনো অভিযোগে দোষী করানো আইনসম্মত বা আইনসঙ্গত হবে না। অভিযোগকারীকে দেখাতে হবে যে কোনো সুনির্দিষ্ট ঘটনায় তিনি কি নির্দেশ দিয়েছেন, কোন অপরাধে তার ব্যক্তিগত অংশগ্রহণ ছিল কিংবা কোন অপরাধমূলক পরিকল্পনায় তিনি যুক্ত ছিলেন। শুধু রাষ্ট্রপতি ছিলেন বলেই সরকারের প্রতিটি কর্মকাণ্ডে ফৌজদারি দায় তার ঘাড়ে চাপানো হবে, সেটা করা যাবে না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, আমরা কি এখন আইনের স্বাভাবিক শাসনের মধ্যে আছি? আমরা তো তা নেই, তাই না? এখন যে শাসন ব্যবস্থা চলছে এটা সেই রাষ্ট্র ব্যবস্থা যেখানে অভিযোগের আগে তৈরি হয় মামলা, মামলার আগে প্রমাণ রেডি থাকে, রাজনৈতিক পরিচয় এখানে অপরাধের প্রাথমিক দলিল,
আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক থাকলে মানুষকে আগে গ্রেপ্তার করা হয়, তারপর ঠিক করা হয় তার বিরুদ্ধে কোন মামলাটি সুবিধাজনক হবে। শাহাবুদ্দিন আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি ছিলেন, সুতরাং তার বিরুদ্ধে অভিযোগের তো অভাব হবে না, অভাব হওয়ার কথা নয়। তবে রাষ্ট্রপতির প্রতি বর্তমান জুলাইপন্থীদের আচরণ রাজনৈতিক ভণ্ডামির কিন্তু প্রকৃষ্ট উদাহরণ। সেটা কিভাবে? 2024 সালের আগস্টে সংসদ বিলুপ্ত করতে রাষ্ট্রপতির স্বাক্ষর প্রয়োজন হয়েছিল। ইউনূসকে শপথ পড়াতে তার প্রয়োজন হয়েছিল। সংবিধানের বাইরে গড়ে ওঠা অন্তর্বর্তী ব্যবস্থাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা দিতে শাহাবুদ্দিনকে প্রয়োজন হয়েছিল। শতাধিক অধ্যাদেশ জারি করতে তার স্বাক্ষর নেওয়া হয়েছিল। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখার রাজনৈতিক প্রক্রিয়া তার রাষ্ট্রপতিত্বেই সম্পন্ন হয়েছে। তারেক রহমান এবং তার মন্ত্রিসভা এই রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছেন, মানে শাহাবুদ্দিনের কাছে। তখন তিনি গণহত্যার সহযোগী ছিলেন না। তখন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ মনে পড়েনি কেন? কারণ তখন শাহাবুদ্দিনের স্বাক্ষরটার খুব প্রয়োজন ছিল। এখন তার স্বাক্ষরের প্রয়োজন নেই। কাজেই এখন তিনি ফ্যাসিবাদের দোসর, গণহত্যার সহযোগী এবং গ্রেপ্তারযোগ্য ব্যক্তি। রাষ্ট্রপতি নিজেও অবশ্যই পরিণতির দায় এড়াতে পারেন না। তিনি আওয়ামী লীগের মনোনয়নে রাষ্ট্রপতি হয়েছিলেন, অথচ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রক্রিয়া, দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রতিহিংসা এবং শেখ হাসিনাকে নিয়ে তৈরি সাংবিধানিক অস্পষ্টতার মধ্যে নিজের পদ রক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। সেখানে তার ব্যক্তিগত সুবিধা অসুবিধা থাকতে পারে, তার নিরাপত্তা থাকতে পারে, তার পরিবারের নিরাপত্তার প্রশ্নটি থাকতে পারে, তাকে ব্ল্যাকমেইল করা হয়েছে বলেও আমরা বুঝতে পারি। তিনি যখন বলেছিলেন শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন, তখন একটি কথা বলেছিলেন, পরে বলেছেন তার কাছে সেই পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ নেই। এই যে পরস্পর বিরোধী অবস্থান তাকে প্রতিটি পক্ষের কাছে অবিশ্বাসযোগ্য করে তুলেছে। ইউনূস সরকারের সময় তাকে সরানোর দাবি উঠলে বিএনপি সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে তাকে রক্ষা করেছিল। শাহাবুদ্দিন নিজেও বলেছিলেন যে দুঃসময়ে বিএনপি এবং তারেক রহমান তার পাশে ছিলেন, কিন্তু বিএনপির প্রয়োজন ছিল তাকে রক্ষা করা নয়, প্রয়োজন ছিল রাষ্ট্রপতির পদটি নিজেদের ক্ষমতায় যাওয়ার সেতু হিসাবে অক্ষত রাখা। সেতু পার হওয়ার পর সেতুর পাহারাদারকে আর রাখার দরকার হয়নি। সেতুটি পুড়িয়ে দেওয়া বা সেতুটিকে গ্রেপ্তারযোগ্য করে তোলা বিএনপির কাছে কোনো ব্যাপারই নয়। তার মানে বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের জন্য এখন দৃশ্যত দুটি পথ খোলা আছে। প্রথমটি হচ্ছে একটি সেফ এক্সিট। তিনি বঙ্গভবন ছেড়ে গুলশানের বাসায় উঠেছেন এবং চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। সরকার অনুমতি দিলে এবং বিমানবন্দরে বাধা না দিলে তিনি বিদেশে গিয়ে দীর্ঘমেয়াদী চিকিৎসার নামে কার্যত নির্বাসিত জীবন বেছে নিতে পারেন। দ্বিতীয়টি হচ্ছে বিচারের নামে রাজনৈতিক প্রদর্শনী। বিএনপি এবং অন্যান্য জুলাইপন্থী দলগুলো সরকারের উপর চাপ বাড়াচ্ছে। তারা বলছে শাহাবুদ্দিনকে যেতে দিলে বিএনপি এবং আওয়ামী লীগের গোপন সমঝোতা প্রমাণিত হবে। নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে সরকারের অবস্থান প্রশ্নবিদ্ধ হবে। তারেক রহমানের জন্য এখানে রাজনৈতিক হিসাবটা খুব সরল। সাবেক প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নিরাপদে যেতে দিলে নিজের দেওয়া কথার মর্যাদা রাখা হবে, কিন্তু জুলাইপন্থী এবং জামায়াতীদের চাপ বাড়বে। আর তাকে গ্রেপ্তার করতে দিলে বিএনপি প্রমাণ করবে যে তাদের সঙ্গে রাজনৈতিক সমঝোতায় বিশ্বাস করার কোনো কারণ নেই কারো। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্রপতিকে ব্যবহার করে পরে অসম্মান করার নজির বিএনপির জন্য নতুন কিছু নয়। 1991 সালে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করার পর দায়িত্ব ছেড়েছিলেন, অথচ বিদায়ের সময় ক্ষমতাসীন বিএনপি নেতারা ন্যূনতম সৌজন্য তার প্রতি দেখায়নি। মোহাম্মদ শাহাবুদ্দিনের পরিণতিতেও সেই একই রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি দেখা যেতে পারে বা আমরা দেখব। সব মিলিয়ে রাষ্ট্রপতি বা সাবেক রাষ্ট্রপতির ভবিষ্যৎ এখন আইনের চেয়ে বেশি নির্ভর করছে ক্ষমতার দর কষাকষির উপর। তাকে যদি বিদেশে যেতে দেওয়া হয় তাহলে বুঝতে হবে যে পদত্যাগের বিনিময়ে সেফ এক্সিটের সমঝোতা এখনো বহাল আছে। আর বিমানবন্দরে আটকে দেওয়া, গ্রেপ্তার কিংবা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে টেনে নেওয়া হলে বুঝতে হবে যে তারেক রহমানের সরকার প্রয়োজন ফুরানোর পর আরেকজন সহযোগীকেও শুলে চড়িয়ে দিয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের সবচেয়ে বড় ভুল ছিল তিনি হয়তো ভেবেছিলেন সবার প্রয়োজন মেটাতে পারলে অন্তত নিজের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করা যাবে। বাংলাদেশের রাজনীতি তাকে এখন শেখাবে যে ক্ষমতার সব পক্ষকে সন্তুষ্ট করতে গিয়ে শেষ পর্যন্ত কোনো পক্ষের বিশ্বাসই অর্জন করা যায় না। তিনি আওয়ামী লীগের রাষ্ট্রপতি হিসাবে বঙ্গভবনে ঢুকেছিলেন, ইউনূস সরকারের রাষ্ট্রপতি হিসাবে টিকেছিলেন
এবং বিএনপি সরকারের রাষ্ট্রপতি হিসাবে পদত্যাগ করেছেন। এখন দেখার বিষয় তিনি একজন মুক্ত সাবেক রাষ্ট্রপতি হিসাবে সম্মানজনকভাবে বসবাস করতে পারেন, নাকি দেশ ছাড়তে পারেন, নাকি জুলাইয়ের রাজনৈতিক প্রতিশোধের তালিকায় আরেকটি নাম হয়ে তাকে কারাগারে প্রবেশ করতে হয়। খুব দ্রুতই আমরা এসব বিষয়ে জানতে পারবো, বুঝতে পারবো। অনেকে হয়তো বুঝতেও পারছেন, জানেনও, কিন্তু বলতে পারছেন না। ভালো থাকবেন সব। হবিগঞ্জে যে ঘটনাটা ঘটলো, এনসিপিকে কেন্দ্র করে ছাত্রদল তাদের উপরে চড়াও হলো, সেই ঘটনা প্রচুর ভিডিও ছড়িয়ে পড়েছে ঘটনাকে কেন্দ্র করে, এবং সেই ভিডিওগুলো এনসিপির জন্য বেশ দুঃসংবাদের ভিডিও। এক ধরনের উস্কানি তারা দিয়েছিলেন, বিএনপির বিরুদ্ধে কথা বলে বিষোদ্গার করে, এরকম অভিযোগও করা হচ্ছে। ছাত্রদল যে কাজটা করেছে সেই কাজটা কোনোভাবেই তো সমর্থনযোগ্য নয়, কিন্তু এনসিপি যেভাবে উস্কানি দিয়ে যাচ্ছে, মানে আওয়ামী লীগ নিয়ে উস্কানি দেন, সমস্যা নেই, আওয়ামী লীগ তো এখন দেশে নেই, সেই ক্ষেত্রে তেমন কোনো মানে ঘটনা ঘটার সম্ভাবনা কম। যেটা ওই গোপালগঞ্জে ঘটেছিল সেটা ভিন্ন কথা, গোপালগঞ্জ আওয়ামী লীগ মানে একে অপরের পরিপূরক, সেটা ভিন্ন কথা একেবারে। কিন্তু আপনি যখন সরকারি দল সম্পর্কে লাগামহীন বক্তব্য দিয়ে যাবেন এবং মানে কি বলবো যে শিষ্টাচার বহির্ভূত বক্তব্য একের পর এক দিয়ে যাবেন, তখন কিন্তু তার মানে সেই দলের তৃণমূলের নেতাকর্মী সমর্থকদের আটকানোটা অনেক কঠিন হবে। তারেক রহমান ইচ্ছা করলেই যে একটা বাণী দিয়ে দিলেন, তোমরা কেউ কিছু বলো না, চুপ করে থাকো, আসলে রক্ত গরম হয়ে গেলে সেটাকে কন্ট্রোল করাটা কঠিন হয়ে যায়। এই ব্যাপারটা, এই 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 মানে স্বাভাবিক মানবিকতার ব্যাপারটা মাথায় রাখা উচিত। গতকালকের ঘটনার সম্পর্কে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এনসিপির মুখপাত্র, তিনি বলছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটানো হয়েছে, অর্থাৎ পুলিশ শেল্টার দিয়েছে। সেটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই অন্যায় হয়েছে। কিন্তু আমরা একটু ইউনুসীয় যুগে ফিরতে চাই, যখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপদেষ্টা ছিলেন, তখন কি পুলিশের উপস্থিতিতে কিংবা পুলিশের সহযোগিতায় এরকম কোনো ঘটনা ঘটেছিল নাকি ঘটেনি? চলুন একটু বর্তমান বক্তব্য এবং অতীতে ফিরে যেয়ে দৃশ্যগুলো একটু মেলানোর চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কথা। পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এনসিপির উপরে, সার্জিস পাটোয়ারিদের উপরে চড়াও হয়েছে, আক্রমণ করেছে, কারো হাত ভেঙে দিয়েছে, সার্জিস নিজে আহত হয়েছেন, পাটোয়ারির গাড়ি ভাঙচুর করা হয়েছে, ব্যাপারগুলো ঘটেছে, এগুলো দেখছি আমরা। কিন্তু তিনি অভিযোগ করছেন যে পুলিশের উপস্থিতিতে হয়েছে। কি বলছেন চলুন একটু আমার দেশের শিরোনামটা দেখে নিই। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ, পুলিশের উপস্থিতিতেই নাসিরউদ্দিন সার্জিসের গাড়ি বহরে হামলা। ফেসবুক পোস্টে তিনি এটা বলছেন। হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ করে মৌলভীবাজার ফেরার পথে এনসিপির মুখ্য সমন্বয়ক পাটোয়ারি এবং সার্জিসের উপরে যে হামলা, সেটা মানে পুলিশের উপস্থিতিতে হয়েছে বলে তিনি দাবি করেছেন। হবিগঞ্জ জেলা বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তিনি। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া লেখেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়িবহরে হামলা চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন। তিনি আরও লিখেছেন, উদ্বেগজনক বিষয় হলো পুলিশের উপস্থিতিতে এই হামলার ঘটনা ঘটেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতর দিয়ে নিয়ে ভাঙচুর করা হয়েছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংগঠিত এই সন্ত্রাসী কর্মকাণ্ড রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত। হামলাকারীরা ঘটনাস্থল থেকে একাধিক মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে গেছে বলেও এই পোস্টে তিনি দাবি করেছেন। এখানে দুইটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। একটা হচ্ছে পুলিশের উপস্থিতিতে ছাত্রদল এটা করেছে, আরেকটা ব্যাপার হচ্ছে সরকারি অফিসের ভেতরে, মানে সরকারি অফিসের এরিয়াতে ঢুকিয়ে সরকারি জায়গায় এই গাড়ি ভাঙচুরের ঘটনাটা ঘটেছে, যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটা আমরাও শতভাগ একমত যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এটা সমর্থনযোগ্য না, এটা তীব্রভাবেই এটার বিরুদ্ধে কথা বলা উচিত এবং এটার শাস্তিও হওয়া উচিত। কিন্তু আমরা যদি একটু কিছুদিন আগে ফিরে যাই, ইউনুসীয় যুগের 18 মাসে একটু ফিরে যায়, তাহলে আমরা কি দেখতে পাই এই 18 মাসে? এই 18 মাসে কি পুলিশের সামনে বেধড়ক পেটানো, মব করা, জোর করে পুলিশকে বাধ্য করা, একে অ্যারেস্ট করেন, কোনো মামলা নেই, মামলা নিতে না চাইলে পুলিশের ওপরে মব করা, থানায় গিয়ে বলা আমরা জুলাই আন্দোলনে পুলিশ পুড়িয়েছি, থানা পুড়িয়েছি,
পেয়েছি, এবং তাকে শেল্টার দেওয়া, তাকে মানে কি বলবো যে একদিনের মধ্যেই তার মানে জামিন, মানে রাতের মধ্যেই সিদ্ধান্ত, রাতের মধ্যেই রাতে গ্রেপ্তার, সকালে তার জামিনের ব্যবস্থা করা, দুপুরে কি বলবো রিমান্ডের আদেশ, চাঁদাবাজি করা, জুলাই যোদ্ধার রিমান্ডের আদেশ, তারপরে বিকেলে তার রিমান্ডের আদেশ বাতিল এবং জামিনের আদেশ, সন্ধ্যাতে তার কারামুক্তি হওয়া, এই ব্যাপারগুলো তো আমরা দেখেছি। এবং আমরা মানে ওয়েস্টিনে হাঁসের মাংস খাওয়ার গল্পও শুনেছি গুলশানে আওয়ামী লীগের এমপি শাম্মীর বাসায় চাঁদাবাজিকে কেন্দ্র করে, যখন ওই চাঁদাবাজদের একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পৃক্ততার কথা বলেছেন তখন। তার মানে ইউনুসীয় যুগে প্রচণ্ড প্রতাপশালী এই এনসিপি কিংবা এনসিপির শীর্ষ কিছু নেতা এবং তাদের সাঙ্গপাঙ্গরা মিলে সারা দেশে এই কর্মকাণ্ডগুলো অবিরাম করেছে। অবিরাম করে যাওয়ার সময় আমরা বারবার বলেছি যে আজকে আপনি যে ইঁটটি মারছেন সেটা পাটকেল হয়ে আপনার দিকে ফিরে আসবে অচিরেই, এবং সেটা আসছে। এই যে ঘটনা, পুলিশের সামনে মারপিট করা এবং পুলিশ দাঁড়িয়ে দেখছে, যারা মারপিট করছে তাদেরকে কিছু বলছে না, এই ঘটনা তো হাজার হাজার ঘটেছে ভাই ইউনুসীয় যুগে। তখন আপনার এই ভালো ভালো কথা কোথায় ছিল? তখন আপনার এই প্রতিবাদ কোথায় ছিল? তখন আপনি উপদেষ্টা ছিলেন, একটি বারের জন্য কি আপনি এই ব্যাপারে প্রতিবাদ করেছেন? করেননি তো, বরং উস্কে দিয়েছেন, বরং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, আজ রাত হবে উৎসবের রাত, আজ এটা হবে, আজ সব গুড়িয়ে দেওয়া হবে, এগুলো তো করেছেন। আপনি তো পুলিশের হেডকোয়ার্টারে বসে ওই গোপালগঞ্জ কাণ্ডের ব্যাপারটা একেবারে সরাসরি মনিটরিং করেছেন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আওয়ামী লীগের 5 জন নেতাকর্মী মারা গেছে। ঘটনাগুলো ঘটেছে তো। এখন ব্যাপার হচ্ছে যে এগুলো কেন ঘটছে? এগুলো আপনারা করেছেন জোর জবরদস্তি করে, এবং আপনারা কবর রচনা করার রাজনীতি এদেশে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। সেটা ভুল থিওরি ছিল। সেটা যে ভুল থিওরি ছিল সেটা যদি আজকের এই সময়ে এসে বুঝতে পারেন তবুও ভালো, আর বুঝতে না পারলে এই দুর্যোগগুলো আপনাদের দিকে আরও বারবার হয়তো ধেয়ে আসবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, যাদের উপরে পুলিশের উপস্থিতিতে, পুলিশের সহযোগিতায় ইউনুসীয় যুগে, অর্থাৎ আপনি যে সরকারে ছিলেন সেই সরকারের যুগে এই ঘটনাগুলো ঘটিয়েছেন আপনারা, তারা কিন্তু আপনাদের আক্রান্ত করছে না, এখনো আক্রান্ত করছে সরকারি দল, সরকারি দলের ছাত্র সংগঠন। কারণ হচ্ছে যে যাদের বিরুদ্ধে আপনারা করেছেন তারা তো শক্তিহীন, মানে কি বলবো যে ল্যাংড়া বাঘ, তার পায়ে কোনো শক্তি নেই। বাঘ তো কি হয়েছে, ল্যাংড়া, ওর তো একটা ধাপ দেওয়ার ক্ষমতা নেই, তাদের উপরে করেছেন। কিন্তু বিএনপি তো ল্যাংড়া বাঘ না ভাই। বিএনপির বিরুদ্ধে আপনারা যে বিষোদ্গারগুলো করছেন, আমি যদি শুধুমাত্র নির্বাচনের সময়ই ধরি, গত নির্বাচনের সময় নাসিরুদ্দিন পাটোয়ারি মির্জা আব্বাসকে কেন্দ্র করে যা করেছেন, এমনকি মির্জা আব্বাস যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, তখন ওই যে বক্সিন মেরে ওয়েট মাপে না যে মেশিন, সেই মেশিনের বক্সিন মারার জায়গাটাকে দেখিয়ে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেননি যে মির্জা আব্বাস, বলেই সেখানে ঘুষি দেননি। এগুলো কি কোনো সভ্য মানুষের কর্মকাণ্ড? তো সেগুলো করবেন, আর বিএনপির ছাত্র সংগঠনের মানে নেতাকর্মীরা যদি চড়াও হয়, তাহলে সেটাকে পুলিশের ওপরে দোষ দেবেন। এই পুলিশ বাহিনীকে আপনারা আপনাদের সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছেন, শেখ হাসিনা তার সময়ে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করেছে, এখন বিএনপি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করছে, তো সমস্যা কি? আপনারা তো ব্যতিক্রম কিছু দেখাননি। ব্যতিক্রম কিছু দেখে, ব্যতিক্রম উদাহরণ যদি তৈরি করতে পারতেন, তাহলে আজকে আপনি দোষারোপ করতে পারতেন বিএনপিকে যে পুলিশকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে। পুলিশের মাথায় কয়টা, মানে ঘাড়ে কয়টা মাথা আছে যে সরকারের কিংবা সরকারের দলের বিরুদ্ধে অ্যাকশনে যাবে? পুলিশ কি আপনার 1.5 বছরের শাসন আমলে এনসিপির কোনো নেতাকে গ্রেপ্তার করতে পেরেছে? জুলাই যোদ্ধা পরিচয় দিয়েছে, সমন্বয়ক পরিচয় দিয়েছে, এরকম কাউকে গ্রেপ্তার করতে পেরেছে? পারেনি কেন? কারণ আপনারা করতে দেননি। সুতরাং যে উদাহরণ আপনারা তৈরি করেছেন আরও বেশি, শেখ হাসিনার আমলে আর কতটুক হয়েছে? আপনার আমলে তো আপনি তার চাইতে অনেক গুণ করেছেন। তো যেগুলো করেছেন সেগুলোর মানে দৃশ্যগুলো যদি এখন আপনাদের বিপরীতে ঘটে, তাহলে তো অবাক হওয়ার কিছু নেই। আমার মনে হয় যে ওই থিওরিটা ভুল ছিল, এবং ওই যে কবর রচনা করার রাজনীতি, ওই রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করতে হবে,
বিরোধী দল সরকারের সমালোচনা করবে, এটাই স্বাভাবিক, কিন্তু সমালোচনার তো একটা ভাষা লাগে। সমালোচনার ভাষা যদি এটা হয় যে প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে ফেলতে 1 মিনিটও টাইম লাগবে না, ভারত চালায় আমরা, ভারতই যদি চালাতে পারি তাহলে আপনাকে ফেলতে 1 মিনিট টাইম লাগবে, এই বক্তব্যগুলোকে আপনারা যদি পৃষ্ঠপোষকতা দেন, তাহলে ভাই একটা মৃত লাশও জীবিত হয়ে আপনার দিকে ধেয়ে আসবে। এই বাস্তবতাটা বুঝতে হবে এবং আমার মনে হয় যে খুব বেশি দেরি হয়নি, এখনো সময় রয়েছে। এই বাস্তবতায় এসে অন্তত আপনাদের যদি বোধোদয় হয় যে কর্মকাণ্ডগুলো করার মাধ্যমে আপনারা রাজনীতি শুরু করেছিলেন, সেই কর্মকাণ্ড এবং সেই পথটা ভুল ছিল। সঠিক পথ হচ্ছে সৌহার্দ্যপূর্ণ রাজনীতি করা। আমরা দেখেছি যে এই ঘটনা, গতকালকে যে ঘটনা, অবশ্যই ন্যাক্কারজনক ঘটনা, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়, কিন্তু এটা তো ইট মারার ফল। আপনি ইট মেরেছেন, আপনার দিকে পাটকেল ফিরে আসছে, এটাই তো অবস্থা। এবং হবিগঞ্জে গিয়েও বিএনপি নেতাদের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। তো সব জায়গার বিএনপি নেতাদের মানে তারেক রহমান কিংবা সালাউদ্দিন মির্জা ফখরুল তারা ঠেকাতে পারবে, এটা আপনি প্রত্যাশা করছেন কেন? প্রত্যাশা করা তো খুব একটা সমীচীন হচ্ছে না। আমরা দেখেছি যে গত রাতেই এই প্রতিবাদে মিছিল হয়েছে, এনসিপি মিছিল করেছে, এটা ভালো। এই যে প্রতিবাদ মিছিল, এটা করতেই পারেন, এটা দেখে নিন তাদের ছবি সহ। সার্জিস পাটোয়ারির উপরে হামলার প্রতিবাদে রাজধানীতে এনসিপির বিক্ষোভ, এবং আজকেও তারা বিক্ষোভ সমাবেশ করেছে। এটা করতে হবে, এটা গণতান্ত্রিক ব্যাপার। ওখানে ওই ঘটনা ঘটেছে, তার প্রতিবাদ জানাতে হবে, কিন্তু এই ঘটনার, এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ যেমন জানাতে হবে, তেমনি আপনাদেরকে আপনাদের ভুলগুলো সংশোধন করতে হবে। কারণ আপনারা যে উদাহরণ তৈরি করেছেন, সেই পথেই বাংলাদেশ চলতে চাইলে কি অবস্থা হবে তার বোধহয় কিছুটা সিগন্যাল আপনারা পেতে শুরু করেছেন। দর্শক, আপনার মন্তব্য এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।